আমরা আজকের আলোচনায় দেখে নিই আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন কিভাবে হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যয়নের গুরুত্ব বা উপযোগিতা কি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের নামের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। কেমন? প্রথমেই আমরা দেখে নিই যে শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বলতে কি বোঝাচ্ছে। আমরা এটা কি পড়ছি? রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? রাষ্ট্রবিজ্ঞানে আন্তর্জাতিক সম্পর্কে দুই রাষ্ট্রের মধ্যে বা একাধিক রাষ্ট্রের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত আলোচনা করা হয় এবং এই আন্তর্জাতিক সম্পর্কে কূটনীতি, যুদ্ধ, বিভিন্ন চুক্তি, সন্ধি এগুলো স্থাপনের কথা এখানে আলোচনা করা হয়। তাহলে এই যে আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনকে আমরা কয়েকটা সময়কালের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে পারি। তার মধ্যে প্রথমেই হলো প্রাক শিল্প বিপ্লবের যুগ। শিল্প বিপ্লবের আগে কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে আলোচনা করা হতো বা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে দেখা হতো। প্রাক শিল্প বিপ্লব যুগ মানে কাদের সময়ের কথা বলা হচ্ছে? কোন দার্শনিকদের সময়ের কথা বলা হচ্ছে? প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো প্রমুখরা। এনারা আন্তর্জাতিক সম্পর্কের গবেষণাটাকে বা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাকে পররাষ্ট্র নীতি, বাস্তববাদ এইভাবে তুলে ধরেছেন। এটা একটা গবেষণার ভূমিকা স্থাপন করেছে আন্তর্জাতিক সম্পর্ক। এমনকি এই প্রাক শিল্প বিপ্লবের যুগে যে জাতি রাষ্ট্রের উদ্ভব, পণ্ডিতের মতে, যারা পণ্ডিত রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, ওনাদের মতে যে রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলেই আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হবে। সেই কারণেই 1648 খ্রিস্টাব্দকে এক বিশেষ সন্ধিক্ষণ বলা হয় এই আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে। দেখো, রাষ্ট্র ব্যবস্থা অনেক আগেকাল থেকেই ছিল, তবে এখনের মতন নয়, কারণ এখন বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ব্যবস্থার ধারণা অনেক পরিবর্তন হয়েছে। যেমন মনে করো, প্রাচীন গ্রিস, চীন, ভারতে রাষ্ট্র ব্যবস্থা ছিল, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার সাথে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কিন্তু কোনো মিল নেই। সেই সময় জাতি রাষ্ট্রগুলি নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য ক্ষেত্রে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে তুলত এবং সেইভাবেই কিন্তু এই প্রাক শিল্প বিপ্লবের যুগে আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব হতো। তারপরে শিল্প বিপ্লব হলো। শিল্প বিপ্লবের ফলে আন্তর্জাতিক সম্পর্ক কিরকম হলো? শিল্প বিপ্লবের ফলে দুই বা ততোধিক রাষ্ট্রগুলির মধ্যে যোগাযোগের উন্নতি ঘটতে থাকে। এর ফলে রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে দূরত্বের বাধা অতিক্রম করে। ফলে তারা যে কোনো সম্পর্ক বা বৈদেশিক বাণিজ্য, কূটনীতি, পররাষ্ট্র নীতি স্থাপনের ক্ষেত্রে তারা আরো কাছাকাছি চলে আসে। তবে শিল্প বিপ্লব একদিকে যেমন উন্নত জাতিরাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক রচনা করতে উদ্যোগী হয়েছিল, তেমনি অন্যদিকে অনুন্নত জাতি অধ্যুষিত ভূখণ্ডগুলিতে উপনিবেশ তৈরি করতে সাহায্য করে। আর যখনই উপনিবেশ তৈরি হয় তখন থেকেই কিন্তু একটা গোপন কূটনীতির বিকাশ শুরু হতে থাকে। এরপরে আমরা দেখে নিই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় বা তারপরে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন কিভাবে হয়। দেখো, যখনই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা হলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পর্বে এই যে মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টা কিন্তু তখন বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ তখন কূটনীতি, পররাষ্ট্রনীতি, চুক্তি এগুলো কিন্তু আরো মানে প্রমিনেন্ট হিসাবে আমাদের আন্তর্জাতিক সম্পর্কে ধরা দেয়। যেমন মনে করো, প্রথম বিশ্বযুদ্ধের একটা ভয়াবহ পরিণতি ছিল, তাই তো? তো তখন এই রাষ্ট্রনেতাদের যুদ্ধ এড়ানো এবং শান্তি প্রতিষ্ঠার একটা প্রয়োজনীয়তা গড়ে ওঠে।
সাধারণ জনগণও সেই সময় শক্তিশালী হয়ে ওঠে এবং তারা যুদ্ধের কারণ হিসেবে এই গোপন কূটনীতিকেই দায়ী করে। ফলে আস্তে আস্তে কিন্তু যুদ্ধবিরোধী জনমত গড়ে ওঠে। সেই কারণেই 1914 খ্রিস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠা করা হয় ইউনিয়ন অফ ডেমোক্রেটিক কন্ট্রোল নামক একটি সংগঠন, এবং এই সংগঠনের মূল দাবিই ছিল যে বৈদেশিক নীতি নির্ধারণ ও কার্যকর করার ক্ষেত্রে জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তারপরে মনে করো এই আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ক্ষেত্রে লেনিনের কি ভূমিকা ছিল। কারণ সোভিয়েত সরকার তথা সেই সময় যেহেতু লেনিন ছিলেন সরকারি পদে, 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শান্তির জন্য অনুশাসন কর্মসূচি গ্রহণ করেন, যার মূল উদ্দেশ্যই ছিল যে গোপন কূটনীতির বিলোপ ঘটিয়ে প্রকাশ্য কূটনীতির মাধ্যমে সরাসরি জনগণের সব রকমের যত আপোষ দাবি দাবা আছে সেগুলো মীমাংসা করা। একই সঙ্গে সোভিয়েত সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে মিত্র শক্তি গোষ্ঠীর মধ্যে যে গোপন চুক্তি হয়েছিল সেই বিষয়ে জনসমক্ষে প্রকাশ করে। ফলে মিত্র শক্তির প্রকৃত রূপটা বিশ্ব রাজনীতিতে উন্মুক্ত হয়ে পড়ে এবং এই সময় গণতান্ত্রিক পদ্ধতিতে পররাষ্ট্র নীতি নির্ধারণের দাবিতে জনগণ প্রবলভাবে সোচ্চার হয়ে ওঠে। ঠিক এই সময় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসের সামনে তার 14 দফা দাবি সম্বলিত বক্তব্যটি তুলে ধরেন। তাতে কি বলা হয়েছিল? সেখানে সমস্ত প্রকার গোপন কূটনীতির অবসান, অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সংগঠনের প্রতিষ্ঠা, সোভিয়েত ইউনিয়ন ও পরাজিত জার্মান সহ সকল দেশকে সমমর্যাদা প্রদানের কথা বলা হয় এবং এই একটি একটা ভালো পজিটিভ সম্পর্ক অনুধাবনের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা হয় এবং এই জাতিসংঘ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিভিন্ন দেশের মধ্যে সৌভ্রাতৃত্ব মেলবন্ধনের সম্পর্ক গড়ে তোলা হয়। জাতিসংঘ প্রতিষ্ঠা হলো, ফলে বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ হলো। রুশ বিপ্লবের ফলশ্রুতি হিসেবে সোভিয়েত ইউনিয়নের উদ্ভব। এগুলো কিন্তু সবই আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়। জাতিসংঘের পরিষদ ও সভায় পররাষ্ট্রনীতি বিষয়ে প্রকাশ্য আলোচনার সময় তখন সাধারণ জনগণের মতামত ও দাবি দাওয়াগুলিকে কিন্তু খুব সিম্প্যাথেটিক্যালি ন্যায্যতা দেওয়া হয়। তাই বলা হয় যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু তখন এই আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা শুরু হয়। এখনো দেখবে আমাদের দেশেও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজিতে যাকে বলা হয় ইন্টারন্যাশনাল রিলেশন, এই নিয়ে কিন্তু পড়ানো হয়। এই বিষয়টা রয়েছে। এরপরে আমরা দেখে নিই যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিভিন্ন তত্ত্বের কি কি ভূমিকা ছিল। তার আগে দেখে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কের কিরকম বিবর্তন হয়েছে। দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছিল। স্বতন্ত্র সার্বভৌম দেশগুলো নিজেদের মধ্যে সমালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে নীতি নির্ধারণ করত। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হলে বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর মারণ অস্ত্রের প্রতিযোগিতা থেকে মুক্তি পেতে মানুষ তখন আরো শান্তিকামী হয়ে ওঠে। এই পর্বের সৃষ্টি হয় সম্মিলিত জাতিপুঞ্জে। কারণ সেই সময় আবার হিটলারের অভ্যুত্থানের ফলে সারা বিশ্বের দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1945 সালের 24শে অক্টোবর 51টি রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ। সেখানে মূলত 3টি বিষয়ের উপর আলোকপাত করা হয়। একটা হলো আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন ও আন্তর্জাতিক আইন। তবে সমগ্র বিশ্ব একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটে এই দুটো গ্রুপে ভাগ হয়ে যায়। কি কি বললাম? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট।
এটাকেই বলা হয় আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ। এইভাবেই একটা মানে ভেতর ভেতর একটা রেষারেষি চলতে থাকে, যার ফলে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়। এরপরে আমরা দেখে নিই আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে কি কি তত্ত্ব রয়েছে। প্রথমেই যদি দেখি যে আদর্শবাদ। আদর্শবাদ বা আদর্শবাদী যারা, তাদের মতে যুদ্ধ বা নৈরাজ্য কখনোই আন্তর্জাতিক সমাজের প্রকৃত রূপ হতে পারে না। সেই জন্য আলফ্রেড জিমার্ন, ফিলিপ নোয়েল বার্কার, লেস্টার পিয়ারসন, ডেভিড মিত্রানি, এনারা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে চেয়েছিলেন। বাস্তববাদে কি বলা হয়েছে? কারণ দেখো, আন্তর্জাতিক সম্পর্কের মূল আলোচ্য বিষয় হলো যে জাতীয় শক্তি ও জাতীয় স্বার্থ। বাস্তববাদীরা মনে করেন যে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রগুলি তখন বিরোধে লিপ্ত হয় এবং এর জন্য তারা নিজ নিজ ক্ষমতা বৃদ্ধিতে সর্বদা সচেষ্ট থাকে। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এখানে তখন বাস্তববাদ এবং আদর্শবাদের মধ্যে একটা মানে বিরোধ চলছিল। সেই বিরোধের মধ্য দিয়েই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আবির্ভূত হয় মার্ক্সীয় দর্শন। সেখানে পুঁজিবাদের বিকাশ কিভাবে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করে এবং বিশ্বব্যাপী এই যে অসম উন্নয়ন, তার উন্নয়নকে উৎসাহিত করে উন্নত স্বল্পোন্নত রাষ্ট্রের সম্পর্ক নিয়ন্ত্রণ করছে, তাকে কেন্দ্র করেই কিন্তু মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আবির্ভূত হয়েছে। তিনি এই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী দর্শন আর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক দর্শন, এই দুটোর মধ্যে উনি একটা কম্প্যারিজন, মানে কার্ল মার্কস একটা কম্প্যারিজন দেখিয়েছিলেন, মানে মার্ক্সীয় তত্ত্বে একটা কম্প্যারিজন দেখানো হয়েছিল। কারণ কম্প্যারিজন এই কারণেই দেখানো হয়েছিল যে পুঁজিবাদ আর সমাজতন্ত্র এটা কিন্তু একটা অসম সমাজ বা অসম উন্নয়নকে তুলে ধরছে। উদারনীতিবাদে কি বলা হয়েছে? উদারনীতিবাদে বলা হয়েছে যে যে আদর্শবাদ সেটাকে আরেকটু সংশোধন করে উদারনীতিবাদ হিসাবে তুলে ধরা হয়েছে, যার ফলে যে অর্থনৈতিক সহযোগিতা বা মতাদর্শগত বিরোধিতা উপেক্ষা করে আঞ্চলিক সংহতির পথে অগ্রসর হওয়া যায়। নয়া বাস্তববাদে কি বলা হয়েছে? নয়া বাস্তববাদ 1970-এর শেষ দিকে যে বাস্তববাদ যেটা ছিল তার মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে থাকে। তখন এই উদারনীতিবাদ আর নয়া বাস্তববাদের মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়, যে বিশ্ব রাজনীতিতে নৈরাজ্যের অবসান করতে হবে, রাষ্ট্রগুলির সহযোগিতামূলক ভূমিকা থাকতে হবে, এইগুলো। মানে এই যে আন্তর্জাতিক সম্পর্ক, এখানেও কিন্তু মানে আমরা যদি আধুনিক সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করি, তাহলেও কিন্তু আমরা আরো অনেক মতবাদ পাবো। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ যত উন্নত হবে ততই কিন্তু এর ধারণা পরিবর্তন হতে থাকবে। আন্তর্জাতিক সম্পর্ক কোনোদিন শেষ হবে না, ধারণার বিবর্তন হতে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই এই যে আন্তর্জাতিক সম্পর্ক আমরা পড়ছি, এই আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের উপযোগিতা গুরুত্ব। প্রথমেই যেটা জানবো যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। কারণ মানব জীবনের সমাজ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিকতাবাদ। কারণ এখন বিশ্বায়ন হয়েছে বা আমাদের বিশ্ব অর্থনীতি সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আমাদের টেকনোলজি উন্নত হয়েছে, তাই দেশগুলির মধ্যে দ্বন্দ্ব নিরসন করে, উত্তেজনা প্রশমন করে, আলাপ আলোচনা, কূটনৈতিক দক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। এই যে বলা হলো যে বিশ্ব অর্থনীতি, বিশ্বায়ন, এগুলো কিন্তু আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। যেমন উন্নয়নশীল দেশগুলোর আর্থিক বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত দেশগুলোর বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যায়। তাই বৈদেশিক বাণিজ্য, মানে বাণিজ্য চুক্তি, বিশ্ববাজারের মানে পণ্যের দাম নির্ধারণ, এগুলোও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে উঠে আসে।
আলোচনায় উঠে আসে। নেক্সট আসি বিশ্ব সমস্যার সমাধান। বিশ্ব সমস্যা বলতে যেমন জলবায়ুর পরিবর্তন, মহামারী, দুর্যোগ, বিপর্যয়, সাইবার ক্রাইম, কেমন? এগুলো যে শুধুমাত্র একটা দেশেই এটা হচ্ছে তা না, এগুলো কিন্তু আস্তে আস্তে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে ছড়িয়ে পড়ছে এবং সেই রাষ্ট্রের, সেই 2 বা ততোধিক রাষ্ট্রের মধ্যেও কিন্তু একটা চাপানুতোর কাজ করছে। ঠিক আছে? নেক্সট যে গুরুত্ব সেটা হলো যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে সতর্কীকরণ। কারণ ইতিমধ্যে আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখে ফেলেছি। সুতরাং এর পরেও যদি কোনো গোষ্ঠী যুদ্ধের জন্য এগিয়ে আসে, মানে যুদ্ধ যদি করতে চায়, তাহলে তার ভয়াবহতা মানুষ সমাজের ওপরে কি পড়বে সেটাও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বিষয়। কারণ সেগুলো মানে যুদ্ধাবসান এইগুলো নিয়ে আলোচনা বিশ্লেষণের মাধ্যমে জনগণের মধ্যে জ্ঞানের প্রসার ঘটাতে হবে। নেক্সট আসি সাংস্কৃতিক সমন্বয় সাধন। আন্তর্জাতিক ব্যবস্থা যেহেতু কূটনৈতিক বিচক্ষণতা, গ্লোবালাইজেশন, তারপরে কমিউনিকেশনকে এত উন্নত করেছে, তার ফলে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞগণ বিভিন্ন সংস্কৃতির মধ্যে বোঝাপড়া এবং একটা বিনিময়মূলক সম্পর্ক গড়ে তোলে। আন্তর্জাতিক সমাজে কিন্তু এখনো বহু সংঘাতপূর্ণ ও অনুন্নত এলাকা চিহ্নিত করা যায়। এই অঞ্চলগুলিতে মানবাধিকার, গণতন্ত্র, মানবিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে সরব হওয়া প্রয়োজন। কারণ কি, আমাদের বিষয়টা হলো আন্তর্জাতিক সম্পর্ক, একটা দেশের না, একটা জাতির না, সমগ্র বিশ্বের। সেই সমগ্র বিশ্বে যতগুলো দেশ রয়েছে সব দেশের, সব জাতি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বিশ্ব শান্তি, নিরাপত্তা বৃদ্ধি, মানবাধিকার প্রতিষ্ঠা, উইমেন এম্পাওয়ারমেন্ট, তারপরে বিধ্বংসী যুদ্ধাস্ত্রের ব্যবহারে নিষিদ্ধকরণ, এইসব বিষয়ে জনগণ সচেতন, সোচ্চার হয়ে উঠছে। এর ফলেই কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গড়ে উঠছে। তাহলে স্টুডেন্টস, এই হলো আমাদের আন্তর্জাতিক সম্পর্কের উপযোগিতা বা গুরুত্ব এবং তাদের আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন মতামত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে তোমরা কোন বিষয়ের ভিডিও চাও আমার থেকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে সেই মতো তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করব। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।